हेलो, गुड इवनिंग एवरीबॉडी, डियर स्टूडेंट्स। आज के तुम्हारे सार्कुलर मोशनर नेक्स्ट एमसीकिউগুলোর সলিউশন এবং হিন্টস দিয়ে দেব। আশা করি আগের যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসগুলোর এমসিকিউগুলো বুঝতে পেরেছো এবং সেইগুলো তোমরা প্র্যাকটিস করছো। ঠিক আছে, তো আমরা শুরু করব পরের এমসিকিউ। দেখো, 33-এর যে এমসিকিউটা আছে, 33-এর এমসিকিউটা এখানে এম ভরের কণা আর আর এই স্থির মানের ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে। এর অভিকেন্দ্র ত্বরণ সেটা দেওয়া আছে এসি, সময়ের সঙ্গে যেটা পরিবর্তন হচ্ছে এটা। এখানে কি একটি ধ্রুবক, কোণাটির উপর প্রযুক্ত বলের ক্ষমতাটা বের করতে হবে। অভিকেন্দ্র ত্বরণ দেওয়া আছে, অভিকেন্দ্র ত্বরণ এখানে এসি, এটা ইকুয়াল টু কে স্কোয়ার আর ইন্টু টি স্কোয়ার। ঠিক আছে, এখানে কিন্তু কেটা একটা ধ্রুবক বলে দিয়েছে, এখানে আর এটাও স্থির, মানে আরও কনস্ট্যান্ট, তাহলে টি স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক। টি স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে যেটা করতে হবে, একটা বস্তু যদি তাহলে বৃত্তাকার পথে আবর্তন করে, আমরা তো জানি যদি ভি দুইতে আবর্তন করে তাহলে অভিকেন্দ্র ত্বরণ সেটা হয় ভি স্কোয়ার বাই আর। তাহলে অভিকেন্দ্র ত্বরণ এখানে দেওয়া আছে, তাহলে এসির জায়গায় আমি লিখেছি ভি স্কোয়ার বাই আর ইকাল টু কে স্কোয়ার আর ইন্টু টি স্কোয়ার। তাহলে এখানে ভি স্কোয়ার সমান লিখতে পারবে কে স্কোয়ার আর স্কোয়ার টি স্কোয়ার। অতএব ভি সমান এটা হবে কে আর টি, এটি হলো ভি এর ভ্যালু। তো এখন ত্বরণ সমান কত, কারণ ক্ষমতা সমান আমাদেরকে বের করতে হবে। ক্ষমতা এটা পি যদি হয়, পি সমান আমরা জানি এফ ইন্টু ভি। ঠিক আছে, এখানে যদি ভি সমদ্রুতিতে আবর্তন করে, ঠিক আছে, তাহলে এফ ইন্টু ভি হবে। তাহলে এখানে তুমি বের করে নেবে, বেগটা দেওয়া আছে, এখান থেকে ত্বরণ বের করে নেবে। অতএব ত্বরণ, রৈখিক ত্বরণ অবশ্যই, ত্বরণ এ সমান এটা হবে ডিভি বাই ডিটি। তাহলে ডিভি বাই ডিটি এটা যদি ডেরিভেটিভ করো তাহলে দেখবে আসবে কে আর, ত্বরণ সমান হচ্ছে কে আর। তাহলে কে আর, এবারে বল সমান কত হবে, তো বল এফ সমান কত, এম ইন্টু এ মানে হচ্ছে কে আর, এ ইন্টু আর এম কে আর ইন্টু এবারে বেগের ভ্যালু বসিয়ে দাও। অতএব ক্ষমতা এফ সমান এম কে আর ইন্টু ভি, ভি এর ভ্যালু এটা, ভি এর ভ্যালু এখানে হবে কে আর ইন্টু টি। তাহলে হয়ে যাচ্ছে দেখো এম কে স্কোয়ার আর স্কোয়ার ইন্টু টি, এম কে স্কোয়ার আর স্কোয়ার ইন্টু টি, অপশান বি একটা। ঠিক আছে, অপশান বি। নেক্সট যেটা আছে, নেক্সট হচ্ছে একটি মোটর গাড়ি 30 মিটার পার সেকেন্ড দ্রুতিতে 500 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে চলছে, ওর দ্রুতি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে বাড়ছে। গাড়িটির লব্ধি ত্বরণ কত? দেখো, এক্ষেত্রে ওর দ্রুতি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে বাড়ছে, মানে এটা হচ্ছে ত্বরণের ভ্যালুটা দিয়ে দিয়েছে, মানে রৈখিক ত্বরণ। আর এটা হচ্ছে কৌণিক ত্বরণ বের করতে হবে। কৌণিক ত্বরণ আর রৈখিক ত্বরণের লব্ধি হচ্ছে তোমার মানে মোট যে লব্ধিটা সেটাই হচ্ছে লব্ধি ত্বরণ। ঠিক আছে, তাহলে মোটর গাড়ি যে বৃত্তাকার পথে ঘুরছে তার ক্ষেত্রে অভিকেন্দ্র ত্বরণ যেটা মানে ট্যানজেনশিয়াল আর রেডিয়াল অ্যাক্সেলারেশন তার লব্ধি যেটা হয়, তাহলে এসি সমান এটা হয়ে যাবে ভি স্কোয়ার বাই আর। তাহলে ভি এর ভ্যালু এখানে তোমার দেওয়া আছে 30, তাহলে 30 ইন্টু 30 ডিভাইডেড বাই আর হচ্ছে 500, তার মানে দুটো শূন্য কেটে গেলে 9/5 এটা হবে। তাহলে অতএব লব্ধি ত্বরণ এ ইকাল টু রুট ওভার এসি স্কোয়ার প্লাস
এটি স্কোয়ার, মানে ট্যানজেনশিয়াল আর রেডিয়াল। তাহলে এখানে এসি জায়গায় লিখবে 9/5 তার হোল স্কোয়ার প্লাস এটি, এটিটা হবে তোমার 2 এর স্কোয়ার আছে, 2 স্কোয়ার। এটা তোমার 2.69 আসছে, মানে নিয়ার অ্যাবাউট 2.7, মানে অপশান বি এরটা তোমার আসছে। হ্যাঁ, অপশান বি, ঠিক আছে। নেক্সট পরের অঙ্কটা দেখো, একটি গতিপালক চক্রের দুটি দেওয়া আছে, 6 সেকেন্ড সময়ে এত আরপিএম বাড়ে, ওর কৌণিক ত্বরণ কত? ঠিক আছে, কৌণিক ত্বরণ তাহলে 0 থেকে বেড়েছে এই তো এত আরপিএম, এই যে আরপিএমটা দিয়েছে না, এই আরপিএমটা হচ্ছে তার কম্পাঙ্ক। তাহলে এখান থেকে ওমেগাটা বের করতে হবে। আমি তাহলে ওমেগা 1 এটাকে ধরে নেব 0, আর ওমেগা 2 এটা সমান হচ্ছে 2πn, মানে এন এর ভ্যালু এখানে 540 আরপিএম দিয়েছে, তাহলে 2π ইন্টু 540 ডিভাইডেড বাই আরপিএম আছে, তো এটা আরপিএস এ করতে হবে, ডিভাইডেড বাই 60। ঠিক আছে, এটা কিন্তু রেডিয়ান পার সেকেন্ড, এটা কিন্তু বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে এটা 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 9×54, এটা 18 পাই এত রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে কৌণিক ত্বরণ বের করতে হবে। অতএব কৌণিক ত্বরণ এটা তোমার এসি, এটা কৌণিক ত্বরণ অ্যাকচুয়ালি আলফা হবে, সরি অভিকেন্দ্র ত্বরণ হয়ে গেল। কৌণিক ত্বরণ আলফা এটা সমান ওমেগা 2 মাইনাস ওমেগা 1/t, কৌণিক বেগ বৃদ্ধির হার। ওমেগা 2টা হচ্ছে 18 পাই মাইনাস 0/t, টি হচ্ছে তোমার এখানে 6 সেকেন্ড, তাহলে 3 পাই রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, 3 পাই। অপশান এটা হচ্ছে, হ্যাঁ অপশান এটা। নেক্সট 36, আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে একটি বস্তুকণা ভি দ্রুতিতে আবর্তন করছে, ভি দ্রুতিতে পাক খাচ্ছে, বৃত্তের স্পর্শক বরাবর ত্বরণ, মানে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনটা বের করতে হবে। বৃত্তাকার পথে একটি বস্তু ভি সমদ্রুতিতে, তাহলে ভি সমদ্রুতিতে যখন আবর্তন করবে, তোমরা এটা জানো একটা বস্তু যখন ভি সমদ্রুতিতে কোনো বস্তু বৃত্তাকার পথে আবর্তন করে, এরকম বৃত্তাকার পথে আবর্তন করে, এটা তোমরা থিওরিতে পড়েছ, এটা জানবে। এই যে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন আর রেডিয়াল অ্যাক্সেলারেশন, মানে এ আর এ টি, ঠিক আছে, এর এটিটা এটা কিন্তু 0 হয়, কারণ এটিটা আছে তোমার ডি ওমেগা বাই ডিটি। তাহলে সমদ্রুতিতে আবর্তন করছে মানে সমকৌণিক বেগ হবে, সমকৌণিক বেগ হলে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনটা 0 হবে, সেই কারণে অপশান এটা হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, এটাও কিন্তু আগের অঙ্কটার মতোই, একটি চাকা নিজ অক্ষের সাপেক্ষে 900 আরপিএম কৌণিক বেগে আবর্তন করছে। ঠিক আছে, তার মানে প্রাথমিক কৌণিক বেগ এটা ওমেগা 1, এটা দেওয়া আছে তোমার 2πn, এন এর ভ্যালুটা 900 ডিভাইডেড বাই 60 এত রেডিয়ান পার সেকেন্ড, এটা কৌণিক বেগে আবর্তিত করছে। তড়িৎ প্রবাহ বন্ধ করে দিলে চাকাটি 1 মিনিটের স্থির হয়, মানে ওমেগা 2 = 0, টি = 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে এখান থেকে মন্দন বের করবে। একই রকম ভাবে ওই আলফা সমান ওমেগা 1 মাইনাস ওমেগা 2/t, এই ফর্মুলা অ্যাপ্লাই করবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এটা করছি না। নেক্সট অঙ্কটা দেখো, দেওয়া আছে 3 কেজি ভর এবং 40 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ফাঁপা চোঙের গায়ে একটি দড়ি জড়িয়ে দেওয়া হলো। দড়িটিকে 30 নিউটন বল দ্বারা টানলে চোঙটির কৌণিক ত্বরণ কত হবে? ঠিক আছে, এক্ষেত্রে তোমার যে ব্যাপারটা বলা আছে, ধরো এইরকম একটা কোনো দণ্ড, এই দণ্ডটার গায়ে একটা দড়ি জড়িয়ে দিয়েছে। তাহলে এইরকম ভাবে একটা দড়ি জোড়ানো আছে, ধরো
দিয়ে এই দড়িটাকে কি করছে না, এই নিচের দিকে এফ বল প্রয়োগ করে টেনে দিচ্ছে। তাহলে যদি টানা হয় তাহলে বুঝতেই পারছো এই দণ্ডটা কি হবে, এইভাবে রোটেট করতে থাকবে, ঘুরতে থাকবে। তাহলে এইটার বলে দিয়েছে ফাঁপা চোঙ। তাহলে ফাঁপা চোঙ, তার ভর দেওয়া আছে আর ব্যাসার্ধ দেওয়া আছে। আরটা হচ্ছে তোমার 40 সেন্টিমিটার, এটা হচ্ছে তোমার 40 সেন্টিমিটার মানে ব্যাসার্ধ আর এটা হচ্ছে ভর এম। ফাঁপা চোঙের গায়ে একটি দড়ি জড়িয়ে এত নিউটন বল প্রয়োগ করেছে, চোঙটিতে কৌণিক ত্বরণ। তাহলে প্রথমে তোমাকে এখানটা থেকে বের করতে হবে টর্কের ভ্যালু। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে তোমরা এখনো টর্ক সম্বন্ধে হয়তো তোমাদের ধারণা নেই, যারা হয়তো পড়েছো তারা একটু জানবে। টর্ক হচ্ছে যখন কোনো একটা বস্তুর উপর একটা দ্বন্দ্ব বল প্রযুক্ত হয়। আমি সিম্পল ভাবে একটা বলছি যে ধরো এই বস্তুটাকে মানে এই দণ্ডটাকে এই প্রান্তে তুমি ফিক্সড রেখেছো, এটা ফিক্সড রেখেও বলা যায়, আর যদি ফিক্সড না রাখি তাহলেও বলা যায়। আমি বলের ভ্রামকটা দিয়েই বলবো। ধরো এই ও বিন্দুতে ফিক্সড রেখেছো, তুমি এই জায়গায় বল প্রয়োগ করছো, তখন কি হবে, দণ্ডটা এইদিকে ঘুরতে থাকবে। তার জন্য এখানে যে বলটা প্রয়োগ করা হচ্ছে সেই বলের ভ্যালু যদি এফ এবং যে বিন্দু থেকে যে বিন্দু সাপেক্ষে বস্তুটা ঘুরছে সেখান থেকে প্রযুক্ত বলের দূরত্ব সেটা যদি আর হয়, তাহলে এখানে টর্ক বা বলের ভ্রামক যেটা সেটা জি সমান আর ক্রস এফ বা আর ইন্টু এফ, এটা আমরা বলবো। ভেক্টর ফর্মে হলে আর ক্রস এফ, আর না হলে আর ইন্টু এফ, এটা আমরা বলবো। ঠিক আছে, এইটি হচ্ছে বলের ভ্রামক। তাহলে এই ধারণা অনুযায়ী তুমি একটু কল্পনা করো তোমরা যে এখানে যে বস্তু বলতে এখানে যে চোঙটা আছে, চোঙের তো ব্যাসার্ধ বলে দিয়েছে আর। তাহলে এই যে দড়িটা ধরে তুমি যখন টানছো, তাহলে এই ঘূর্ণন অক্ষ থেকে মানে ঘূর্ণন অক্ষ মানে এইটাকে অক্ষ করে দণ্ডটা ঘুরছে এরকম ভাবে। তাহলে ঘূর্ণন অক্ষ থেকে যে দূরত্বে বলটা প্রযুক্ত হচ্ছে সেই দূরত্বটা কত, এই ব্যাসার্ধের সঙ্গে সমান। ঠিক আছে, ব্যাসার্ধের সঙ্গে সমান হবে, মানে এই ব্যাসার্ধের সঙ্গে সমান হবে তোমার এটা এফটা যেখানে প্রযুক্ত হচ্ছে। তো সেই কারণে এখানে বলের ভ্রামক বা টর্ক যদি বলি, টর্ক বা বলের ভ্রামক দুটো রাশিমালা একই। জি সমান এখানে হবে আর ইন্টু এফ। এখানে আর এর ভ্যালু কত, এখানে দেওয়া আছে দেখো 40 সেন্টিমিটার, আর এখানে তোমার 40 সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করে দিচ্ছি, তাহলে 100 হবে ইন্টু এফ এর ভ্যালু হচ্ছে 30 নিউটন। তাহলে 0 0 কেটে গেলে 3 4 12 নিউটন ইন্টু মিটার, এটা হচ্ছে বলের ভ্রামক। ঠিক আছে, এবারে এর জন্য কৌণিক ত্বরণ কত হবে। তাহলে কৌণিক ত্বরণ বের করার জন্য এখানে আমরা একটা ফর্মুলা পড়বো, যেমন তোমরা পড়েছিলে রৈখিক গতির ক্ষেত্রে এম ভরের বস্তুর উপর একটা এফ পরিমাণ বল প্রয়োগ করলে তার ত্বরণ যদি এ হয়, তাহলে আমরা সম্পর্কটা লিখেছিলাম এফ ইকাল টু এম এ। ঠিক একই রকম ভাবে এখানে যত টর্ক প্রযুক্ত হবে তার ঘূর্ণন গতির জন্য যে ত্বরণটা সৃষ্টি হবে সেই ত্বরণটা আমরা যদি আলফা বলি, তাহলে এখানে টাউ অথবা জি, আমি এখানে জি ধরে নিয়েছি, জি সমান হবে আই ইন্টু আলফা। এখানে আলফাটা কি না, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ এবং আইটা কি, আই হচ্ছে জড়তা ভ্রামক। এই জড়তা ভ্রামকটাও তোমরা পরে পড়বে। এখানে আমি একটু বলে দিচ্ছি, এখানে আলফা সমান হবে জি বাই আই। আইটা কত সেটা বের করতে হবে। আই হচ্ছে জড়তা ভ্রামক, এটা বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন হয়। এরকম যদি কোনো ফাঁপা চোঙ হয়, সেই ফাঁপা চোঙের জড়তা ভ্রামক অক্ষের সাপেক্ষে, এটা যদি আর ব্যাসার্ধের হয়, ভর যদি এম হয়, জড়তা ভ্রামক আই সমান হয় হাফ এম আর স্কোয়ার। ঠিক আছে, 1/2 এম আর স্কোয়ার এটা হয়। তাহলে 1/2 ইন্টু এম, এম এর ভ্যালু এখানে 3 আর আর এর ভ্যালুটা 40/100 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা তুমি যদি এখানে ক্যালকুলেশন করো, 3/2 ইন্টু 0 কেটে যাবে, এটা হবে তোমার 16/100। এটা এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে জি এর ভ্যালু তোমার বেরোচ্ছে 12, আর এটা 3/2 মানে উপরে আসবে 2 আর নিচে হবে 3, আর উপরে হবে 100 আর নিচে হবে 16।
তাহলে এখানে 2 আর এখানে 8 আর এখানে তোমার 2 আর এখানে হবে 3 3 3 কাটবে, এটা কেটে গেলে 50। ঠিক আছে, 50 অপশান তো নেই, তাহলে কোনো একটা জায়গায় ভুল হলো। এখানে একটা ফর্মুলা আমি ভুল করেছি, এখানে অ্যাকচুয়ালি এটা তোমার বললাম জড়ত্ব ভ্রামক যেটা, এটা এম আর স্কোয়ার হবে, হাফ এম আর স্কোয়ার নয়। এটা নিরেট চোঙ হলে হাফ এম আর স্কোয়ার হয়, ফাঁপা চোঙের ক্ষেত্রে এম আর স্কোয়ার। এইগুলো অ্যাকচুয়ালি মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তাহলে এটা 3 ইন্টু 16/100 এটা যদি হয়, তাহলে এখানটায় 2 একটা বাদ যাবে, তাহলে নিচে একটা 2 থাকবে, তাহলে ক্যালকুলেশন করলে 25 আসবে, এই 2টা থেকে যাবে। ঠিক আছে, এটা 25 হবে, 25 তোমার যেটা দেওয়া আছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, না অপশান সি একটা হবে। এটা তোমার পরের চ্যাপ্টারতে এইগুলো মুখস্থ তোমরা পেয়ে যাবে, মানে মুখস্থ করতে হবে জড়ত্ব ভ্রামক কোন বস্তুর ক্ষেত্রে কত হয়। হ্যাঁ, এটা দৃঢ় বস্তুর ঘূর্ণন চ্যাপ্টারতে আছে, ওখানে করে নিতে পারবে। এখন আপাতত মুখস্থ রাখো ফাঁপা চোঙের ক্ষেত্রে অক্ষের সাপেক্ষে জড়ত্ব ভ্রামক এম আর স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলে আসি পরের অঙ্কটাতে। আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে ভি সমদ্রুতি নিয়ে আবর্তন করছে ওর স্পর্শকীয় ত্বরণ, এটা আগেও হলো, স্পর্শকীয় ত্বরণটা 0 হবে। ঠিক আছে, যেহেতু সমদ্রুতিতে আবর্তন করছে। আচ্ছা, কোনো বস্তুকণা 25 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তপথে 2 আরপিএস কম্পাঙ্কে ঘুরলে মিটার পার সেকেন্ড স্কয়ার এককে তার ত্বরণ কত হবে। ঠিক আছে, তাহলে প্রথমে এখানে তুমি বের করে নাও 25 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তপথে 2 আরপিএস কম্পাঙ্কে ঘুরছে, তাহলে কম্পাঙ্ক দেওয়া আছে ব্যাসার্ধ, তাহলে কৌণিক কম্পাঙ্কটা আগে বের করো, বা ত্বরণ টাইমটা বের করে নিতে পারবে, একবার আবর্তন করতে কত সময় লাগছে, তার ত্বরণ হলো। ত্বরণ অ্যাকচুয়ালি এখানে কোন ত্বরণ, মিটার পার সেকেন্ড স্কোয়ারে বলেছে, মিটার পার সেকেন্ড স্কোয়ারে মানে এটা হচ্ছে কিন্তু তার কৌণিক ত্বরণ নয়, কৌণিক ত্বরণ হলে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার হতো। তাহলে এখানে অভিকেন্দ্র ত্বরণটাই জানতে চেয়েছে, তাহলে অভিকেন্দ্র ত্বরণ যেটা এসি, এটা সি সমান এখানে এম হবে না, ওমেগা স্কোয়ার আর হবে, ওমেগা স্কোয়ার আর, ওমেগা স্কোয়ার আর, তাহলে ওমেগা সমান কত 2πn তার স্কোয়ার ইন্টু আর, তাহলে এটা হবে 4π স্কোয়ার ইন্টু এন স্কোয়ার ইন্টু আর। এবারে ভ্যালুগুলো বসিয়ে দাও, 4π স্কোয়ার ইন্টু এনটা 2 আরপিএস বলে দিয়েছে, তার মানে এটা হবে 4 ইন্টু আরটা কত 25 সেন্টিমিটার ব্যাসার্ধের, তাহলে 25 ডিভাইডেড বাই, এটা তোমার মিটার পার সেকেন্ডে বলেছে, তাহলে এসআই কনভার্ট করতে হবে, তাহলে 25 ডিভাইডেড বাই 100, তাহলে এটা কেটে যাচ্ছে, দেখো 4 25 100 আর 100 কেটে যাচ্ছে, তাহলে কেটে গেলে তোমার হচ্ছে 4π স্কোয়ার। ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 4π স্কোয়ার, মানে অপশান সি এটা তোমার হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপর 42-এ যেটা বলছে একটি চলন্ত বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য প্রয়োগ করতে হবে। চলন্ত বস্তু, একটা বস্তু বৃত্তাকার পথে যদি ঘোরাতে চায়, মানে সরলরেখা বরাবর যাচ্ছে, তাকে বৃত্তাকার পথে ঘোরাতে হবে, তাহলে এটা অবশ্যই তোমরা জানো যে অভিকেন্দ্র বল ছাড়া কোনো বস্তুই বৃত্তাকার পথে আবর্তন করতে পারবে না। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য প্রয়োগ করতে হবে অভিকেন্দ্র বল, অপশান ডি একটা অভিকেন্দ্র বল, অভিকর্ষ বল নয়, যান্ত্রিক বল, কার্যহীন বল। যদিও অভিকেন্দ্র বল কার্যহীন বল হয়, কিন্তু কার্যহীন বল এটাও তো হয় যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তু সরণ হলো না, তখনও তো সেটা কার্যহীন বল হয়। সেই হিসাবে কার্যহীন বল নেই, অভিকেন্দ্র বল আছে, মানে একবারে ফার্স্ট চান্সেই অভিকেন্দ্র বল হবে।
ঠিক আছে। আচ্ছা নেক্সট বলেছে একটি বস্তুকে উলম্ব বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে, উলম্ব বৃত্তাকার পথে সমদ্রুতিতে আবর্তন করছে। তাহলে সেক্ষেত্রে এরকম যদি আকারটা তুমি দাও, ধরো এরকম একটা বস্তু উলম্ব বৃত্তাকার পথে আবর্তন করছে এদিকে এরকম ভাবে, ঠিক আছে। ঘোরানো হচ্ছে সমদ্রুতিতে, সর্বনিম্ন বিন্দুতে সুতোর টান, সর্বোচ্চ বিন্দুতে সুতোর টান দ্বিগুণ হলে বস্তুর উপর অপকেন্দ্র বল mv² r এর ভ্যালুটা কত। দেখো এখানে একটু তোমাকে যেটা করতে হবে, ধরো এই বস্তুটা আবর্তন করছে, তাহলে এইখানে যদি ভি দ্রুতিতে আর এখানেও যদি ভি দ্রুতিতে, সমদ্রুতিতে বলেছে তো, তাহলে ভি দ্রুতিতে আবর্তন করছে উলম্ব তলে, তার মানে এটা এ বিন্দু যদি হয় নিচের দিকে ক্রিয়াশীল হবে mg, এবং এই দিকেই যেহেতু আবর্তন করছে mv²r অপকেন্দ্র বলের ভ্যালু, ঠিক আছে। এটা হচ্ছে অপকেন্দ্র বল fc। তাহলে একই রকম ভাবে যখন সর্বোচ্চ বিন্দু এটা বিতে যাচ্ছে তখন কি হবে না, এটা ও বিন্দুর সাপেক্ষে আবর্তন করছে ধরো, তখন নিচের দিকে ক্রিয়াশীল হবে mg, আর অপকেন্দ্র বল সবসময় কেন্দ্র বহির্মুখী ক্রিয়াশীল হয়, মানে এই বরাবর হবে অপকেন্দ্র বল, ঠিক আছে। আর এইখানে হবে সুতোর টান, এটা আমি ধরে নিচ্ছি T2, আর এইখানে সুতোর টানটা হচ্ছে T1। তাহলে এখানে শর্তে কি দিয়েছে, এখানে শর্তে যেটা বলে দিয়েছে দেখো, সর্বনিম্ন বিন্দুতে সুতোর টান সর্বোচ্চ বিন্দুতে সুতোর টানের দ্বিগুণ, মানে এখানে T1 সমান 2T2, ঠিক আছে, সর্বোচ্চ বিন্দুতে সুতোর টানের দ্বিগুণ। তাহলে এখন T1 সমান কত, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ T1 সমান নিশ্চয়ই দেখো mv²r মানে fc প্লাস mg, ঠিক আছে। তাহলে এটা হবে তোমার fc প্লাস mg, আর সর্বোচ্চ বিন্দুতে টানটা T2, দেখো উপরের দিকে ক্রিয়াশীল হচ্ছে fc আর নিচের দিকে ক্রিয়াশীল হচ্ছে mg আর T2, মানে T2 প্লাস mg ইকুয়াল টু fc। তাহলে এখান থেকে T2 সমান আমরা লিখতে পারবো fc মাইনাস mg, ঠিক আছে। বাস এই ভ্যালুগুলো এখানে জাস্ট পুশ করে দাও, T1 এর ভ্যালু fc প্লাস mg, আর T2 এর জায়গায় এখানে বসিয়ে দাও 2fc মাইনাস 2mg। তাহলে এখান থেকে fc সমান হবে 3mg, এইটা ওদিকে গেলে fc হবে আর এটা এদিকে এলে প্লাস হয়ে যাবে 3mg, মানে fc ইকুয়াল টু 3mg, বস্তুর ওজনের 3 গুণ, মানে অপশন ডি এরটা হচ্ছে, ঠিক আছে কি। আচ্ছা নেক্সট যেটা আছে দেখো, 1 গ্রাম ভরের একটি বস্তুপিণ্ড তোমার 0.1 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে 1 মিটার ব্যাসার্ধের পরিধি বরাবর গতিশীল হলো, অপকেন্দ্র বল কত। অপকেন্দ্র বলের ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দিবে, অপকেন্দ্র বল fc সমান হচ্ছে mv²r, যেহেতু কৌণিক বেগ দেওয়া আছে সেই জন্য m⍵²r, ফর্মুলা বসিয়ে দিলেই হবে। এখানে m এর ভ্যালুটা 1 গ্রাম আছে, গ্রামেই রাখো কারণ উত্তরগুলো সব ডাইনে আছে, তাহলে এটা 1 গ্রাম, আর ওমেগা তো ভ্যালু দেওয়া আছে এটা 1, আর আর এর ভ্যালুটা কত 1 মিটার, তাহলে 1 মিটার মানে 100 সেন্টিমিটার, অর্থাৎ 109, ঠিক আছে, অপশন ডি এরটা, ঠিক আছে। তাহলে এইভাবে এই অঙ্কগুলো হবে। আচ্ছা নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, সমভারের দুটি বস্তুকণা সমান কৌণিক বেগে, মানে একই কৌণিক বেগ নিয়ে r1 এবং r2 ব্যাসার্ধে দুটি বৃত্তাকার পথে আবর্তন করছে, এদের অভিকেন্দ্র বলের অনুপাত। তাহলে অভিকেন্দ্র বলের ফর্মুলা কি, অভিকেন্দ্র বল মানে fc এটা ইকুয়াল টু m⍵²r, ঠিক আছে। এটা হচ্ছে অভিকেন্দ্র বলের রাশিমালা। তাহলে এখানে সমকৌণিক বেগে আবর্তন করছে, ওমেগাটাও একই এমটাও একই, তার মানে fc সমানুপাতিক হচ্ছে r, অর্থাৎ fc1 বাই fc2 এটা সমান কত হবে r1 বাই r2, যেহেতু r1 আর r2 ব্যাসার্ধে বৃত্তপথে ঘুরছে সেই জন্য অপশন এটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে 46, একটি বস্তুকণা আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে সমদ্রুতিতে আবর্তন করছে, এর উপর প্রযুক্ত অভিকেন্দ্র বল F
ব্যাসার্ধ সমান রেখে কৌণিক বেগ দ্বিগুণ করলে অভিকেন্দ্র বল কত হবে। তাহলে এটা আগের ফর্মুলা অনুযায়ী এটা করলে দেখো অভিকেন্দ্র বলটা ব্যাসার্ধ একই রেখেছে তো ওমেগা বর্গের সঙ্গে সমানুপাতিক হচ্ছে, মানে এখানে তুমি যেটা লিখতে পারবে এফসি, যেটা পরেই লিখছি এখানে এফসি এটা সমানুপাতিক হচ্ছে ওমেগা স্কোয়ার। তার মানে দেখো কৌণিক বেগটা এখানে কত রয়েছে, দ্বিগুণ করে দিয়েছে। তাহলে দ্বিগুণ করে দেওয়া মানে অভিকেন্দ্র বলটা 4 গুণ হয়ে যাবে। তার মানে এফসি ইকাল টু 4, 4 গুণ। মানে এটা কিরকম ভাবে করবে, ধরো অঙ্কটা যদি ক্যালকুলেশন করো, এটা এফসি ডট ডিভাইডেড বাই এফসি এটা সমান ওমেগা, সরি এটা ওমেগা ডট বাই ওমেগা তার হোল স্কয়ার। তার মানে ওমেগা ডটটা হচ্ছে বলেছে 2 ওমেগা বাই ওমেগা তার হোল স্কয়ার, ওমেগা ওমেগা কেটে গেল, এটা হলো 4। তার মানে এফসি ডট ইকাল টু 4 এফসি। ঠিক আছে, এইভাবে হবে আর কি। এফসি মানে এখানে এফ বলা আছে, তার মানে 4F, অপশন সি এরটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, আর ব্যাসার্ধে একটি বৃত্তাকার পথে আবর্তনরত একটি কণার গতিশক্তি কে, কণাটি যে দূরত্ব এস অতিক্রম করে, কণাটি যে দূরত্ব এস অতিক্রম করে তার উপর নির্ভরশীল, ও কেটা নির্ভরশীল হচ্ছে এইরকম ভাবে, গতিশক্তিটা এ এস টু এস স্কোয়ার বস্তুটির উপর প্রযুক্ত বল, গতিশক্তি দেওয়া আছে, ওখান থেকে প্রযুক্ত বলটা বের করতে হবে। আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তনরত একটি কণার গতিশক্তি দেওয়া আছে, কণাটি যে দূরত্ব এস অতিক্রম করে তার উপর নির্ভরশীল, গতিশক্তিটা এস এর উপর নির্ভরশীল, এইভাবে বলে দিয়েছে, প্রযুক্ত বল বের করতে হবে। আচ্ছা নেক্সট তাহলে আরেক যে অঙ্কটা, এটা তাহলে যেটা বলে দিয়েছে গতিশক্তি তোমার এইভাবে নির্ভরশীল, মানে কে এটা নির্ভরশীল হচ্ছে দূরত্বের বর্গের সঙ্গে, এখানে এ সম্ভবত এটা ধ্রুবক রাশি হবে, বলে দেওয়া নেই যদিও। তো এখন গতিশক্তি সমান আমরা কি জানি, একটা বস্তু যখন গতিশীল হবে তার গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, এটা সমান কে, এটা বলে দিয়েছে। আচ্ছা এখান থেকে এম ভি স্কোয়ার সমান কত, এম ভি স্কোয়ার সমান হবে 2k। ঠিক আছে, এখন বস্তু যখন বৃত্তাকার পথে আবর্তনশীল হয় সেক্ষেত্রে তোমার বল বলতে অভিকেন্দ্র বলটাই হয়। তাহলে অভিকেন্দ্র বল এখানে যেটা ক্রিয়াশীল হবে এফসি, এটা সমান কি জানি আমরা, এম ভি স্কোয়ার বাই আর, এখানে আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করছে, তাহলে এম ভি স্কোয়ার বাই আর। এখানে দেখো এম ভি স্কোয়ার সমান 2k আছে, এম ভি স্কোয়ার সমান 2k, তাহলে 2k ডিভাইডেড বাই আর। এবার কে সমান কত, এ ইন্টু এ স্কোয়ার, তাহলে হচ্ছে 2a স্কোয়ার বাই আর, 2a স্কোয়ার বাই আর, অপশান এটা, অপশান এ এটা আছে দেখো। ঠিক আছে, মানে সিম্পল অঙ্ক, জাস্ট রিলেশনটাকে কাজে লাগিয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা নেক্সট আসছে দেখো, তোমার এত ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে এত রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে, পৃথিবীর উপর সূর্য দ্বারা প্রযুক্ত বল। তার মানে এই অভিকেন্দ্র বলটা বের করে নিতে হবে, মানে সূর্যের চারিদিকে পৃথিবী যে আবর্তন করছে তার যে অভিকেন্দ্র বল, সেই অভিকেন্দ্র বল এফসি সমান আমরা জানি এম ভি স্কোয়ার বাই আর। এখানে পৃথিবীর ভর ইন্টু পৃথিবীর বেগ বাই আর স্কোয়ার। আচ্ছা এখানে রেডিয়ান পার সেকেন্ড এককে দিয়েছে, তার মানে এইটা না ব্যবহার করে এম ওমেগা স্কোয়ার আরটা ব্যবহার করো, এটা এম ওমেগা স্কোয়ার আর, আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করছে। এখানে এম সূর্যের ভর দেওয়া আছে দেখো 6 ইন্টু 10⁻²৪, ওমেগা কৌণিক বেগ বৃত্তাকার কক্ষপথে 2 ইন্টু 10⁻⁻7 তার হোল স্কোয়ার ইন্টু যে ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, এটা কিমিতে দেওয়া আছে, মিটারে করলে আরো 3 গুণ করে হবে, তার মানে 3টা শূন্য 10⁻11 হবে, 1.5 ইন্টু 10⁻11,
ঠিক আছে, এটা কিন্তু নিউটন এককে বেরোবে। ঠিক আছে, এটা সিম্পল ক্যালকুলেশন করবে, এটা ক্যালকুলেশন করে দেখবে এটা তোমার কিন্তু ওই অপশান সি এরটা হচ্ছে, মানে 36 ইন্টু 10⁻21 নিউটন। হ্যাঁ, অপশান সি ক্যালকুলেশন করলেই পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে 49, অনুভূমিক বৃত্তপথে সমদ্রুতিতে আবর্তনরত বস্তুর ক্ষেত্রে নিম্নোক্ত কোনটি ধ্রুবক থাকে? একটা অনুভূমিক বৃত্তাকার পথে আবর্তন করছে সমদ্রুতিতে, সমদ্রুতিতে আবর্তন করছে, তার মানে তার যে স্পর্শকীয় ত্বরণ সেটা থাকছে না, অভিকেন্দ্র ত্বরণ অভিকেন্দ্র ত্বরণ থাকবে অবশ্যই। কোনটি ধ্রুবক থাকে? অভিকেন্দ্র ত্বরণ mv²/r, এখানে ভি যেহেতু কনস্ট্যান্ট, তাহলে অভিকেন্দ্র ত্বরণ যেটা এসি বলি, এসি সমান হচ্ছে v²/r, তাহলে আর কনস্ট্যান্ট, ভিও কনস্ট্যান্ট, তার মানে এটাই কনস্ট্যান্ট হবে। হ্যাঁ, আর কি বলেছে? বেগটা তো কনস্ট্যান্ট থাকে না, অভিমুখ পরিবর্তন হয়। অভিকেন্দ্র বল, দেখো এখানে ধ্রুবক থাকে, অভিকেন্দ্র বল সেটাও কিন্তু ধ্রুবক থাকে। ঠিক আছে, অনুভূমিক বৃত্তাকার পথে সমদ্রুতিতে আবর্তনরত বস্তুর ক্ষেত্রে নিম্নোক্ত কোনটি ধ্রুবক থাকে? আমার মনে হয় কোনটি ধ্রুবক থাকে না, এই অপশনটা এইটা বলা দরকার ছিল, তাহলে বেগ ধ্রুবক থাকে না, কারণ ত্বরণও ধ্রুবক থাকে। ত্বরণ বলতে অভিকেন্দ্র ত্বরণ যদি হয়, আমার মনে হয় এটা অভিকেন্দ্র ত্বরণই হবে। অভিকেন্দ্র বল সেটাও ধ্রুবক থাকে, আর গতিশক্তি যেহেতু নির্দিষ্ট দ্রুতিতে আবর্তন করছে, হাফ mv², মানে তার রৈখিক গতিশক্তি, কৌণিক গতিশক্তি যদি বলি হাফ i⍵², সেটাও কিন্তু ধ্রুবক। ঠিক আছে, তার মানে এখানে তিনটা অপশান, এই তিনটা অপশানই কিন্তু ধ্রুবক থাকে, তাহলে কোনটি ধ্রুবক থাকে না সেটা কিন্তু বেগটাই হবে, আমার মনে হয় এটা থাকে নাই হবে। যাই হোক, আমি প্রত্যেকটা এক্সপ্লেন করে দিলাম। ত্বরণ এটা কিন্তু এই ক্ষেত্রে অভিকেন্দ্র ত্বরণ হবে, আর অভিকেন্দ্র বল, গতিশক্তি, তিনটা কিন্তু ধ্রুবক হচ্ছে। নেক্সট তোমার বলে যে সমভরের দুটি কণা বৃত্তাকার পথে আবর্তন করছে, দুটো বস্তু যাদের ভর সমান বৃত্তাকার পথে আবর্তন করছে, পথ দুটির ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 1:2, কণা দুটির ক্ষেত্রে অভিকেন্দ্র বল সমান হলে ওদের বেগের অনুপাত। খুব ইজি, অভিকেন্দ্র বল সমান বলে দিয়েছে, মানে F1 = F2, তাহলে এইটার প্রথমটার ক্ষেত্রে বেগ বলে দিয়েছে, বেগ মানে তোমার কৌণিক বেগ না রৈখিক বেগ সেটা উল্লেখ করেনি, যদিও যাই করুক না কেন একই হবে, কৌণিক বেগ ধরলেও যা হবে, আর রৈখিক বেগ না, ব্যাসার্ধের অনুপাতটা আলাদা আছে, তো তোমাকে রৈখিক বেগটা ধরেই করি। হ্যাঁ, এখানে তোমার m v² মানে v1² r1 = m v2² r2, তো এখানে v1/v2 বেগের অনুপাত, v1/v2 সমান দেখো √r1/r2 হবে, তাহলে এখানে r1 আর r2 মানে 1/2 দেওয়া আছে, 1/√2, এটা হচ্ছে অপশান এ টা হচ্ছে। তো এক্ষেত্রে আমরা যদি একটু কৌণিক বেগের অনুপাতটা বের করতে বলতো, কৌণিক বেগ, তাহলে কৌণিক বেগ মানে ω1/ω2, ওমেগা সমান v/r হয়, তো তাহলে v1/v2 v1/r1, এটা তাহলে r2/r1, v1/v2 অনুপাত 1/√2, আর r2/r1 তাহলে দেখো 2/1, এটা কিন্তু √2/1 হয়ে যাচ্ছে, মানে √2:1 হয়ে যাচ্ছে কৌণিক বেগ হলে, মানে কৌণিক বেগটা উল্টো হয়ে যাচ্ছে, অপশান বি এরটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এইখানে কিন্তু বলে দেওয়া দরকার ছিল কোন বেগ, ব্যাসার্ধ হলে অভিকেন্দ্র বল সমান হলে ওদের বেগের অনুপাত, কৌণিক বেগ না রৈখিক বেগ সেটা কিন্তু বলে দেওয়া দরকার ছিল। যদি কৌণিক বেগ হয় তাহলে তখন 2:1 হচ্ছে, আর রৈখিক বেগ হলে 1:√2, অপশান এরটা। ঠিক আছে, তাহলে সেই হিসাবে এটা করবে।
আচ্ছা, আজকে এই অঙ্কগুলোই থাক। পরের ক্লাসে বাকি অঙ্কগুলো করব, নেক্সট অঙ্কগুলো একটু একটু করেই হোক, হচ্ছে এটাই হোক। আর যে অঙ্কগুলো আমি করে দিচ্ছি প্রত্যেকদিন একই কথা বলবো না, মানে বোরিং লাগবে। তো আমি তোমাদেরকে আজকে যে কথাটা বলবো, যে তোমাদের এই প্র্যাকটিস করার জন্য ধরো সবারই কাছে এই অঙ্কগুলো তো হয়তো এই বইটা থাকবে না, সাতটা পাবলিকেশনের বইয়ের অঙ্ক এগুলো এমসিকিউ গুলো, তো সেই হিসাবে আমি ডেসক্রিপশনে এই পিডিএফটার মানে কোশ্চেনগুলোর পিডিএফ একটা আছে, সেই পিডিএফটার ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি, দেওয়া থাকবে, ওইখান থেকে তোমরা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো। আর প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও লিঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আগের ভিডিও পরের ভিডিও সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।